মিয়ানমারে চলমান পরিস্থিতির কারণে আবারও বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশের ঘটনা ঘটছে। সরকারি হিসাবে গত এক মাসে আশ্রয় নিয়েছে 10,000। নতুন অনুপ্রবেশে উদ্বেগ জানিয়েছেন খোদ রোহিঙ্গা নেতারা। আর সচেতন মহল বলছেন, যা দেশের জন্য অশনি সংকেত। কাঠের নৌকায় নাফ নদী ও উত্তাল সাগর পাড়ি দেয়া অনিশ্চিত যাত্রা ছিল এসব মানুষের। জীবনের ঝুঁকি নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে তারা পৌঁছায় মেরিন ড্রাইভের বাহারছড়া উপকূলে। পরে আশ্রয় হয় বাংলাদেশে বসবাসকারী আত্মীয়দের ঘরে। প্রথমে আমরা স্বামী স্ত্রী পার হওয়ার সময় 12 লাখ টাকা, পরে 6 সন্তানের জন্য 6 লাখ টাকা দালালকে দিয়ে আমরা এখানে এসেছি। এদিকে গেলেও মারে, ওদিকে গেলেও মারে, তাই আমরা এখানে পালিয়ে আসছি। খুব কষ্ট করে নদীতে ঝাঁপ দিয়ে এখানে আমরা এসেছি। সরকারি হিসেবে গত এক মাসে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে অন্তত 10,000 রোহিঙ্গা। তবে বাস্তবে এই সংখ্যা আরও বেশি বলছেন সচেতন মহল, যা দেশের জন্য অশনি সংকেত। এটা আমাদের জন্য সত্যি একটা উদ্বেগের বিষয়। এই ধরনের অনুপ্রবেশ না ঘটতে পারে, এই ধরনের ব্যবস্থা সরকারের উভয় পক্ষের সাথে আলাপ করে নেওয়া উচিত। নতুন করে অনুপ্রবেশ নিয়ে উদ্বেগ জানিয়েছেন খোদ রোহিঙ্গা নেতারা। অন্যান্য দেশকেও সংকটকালীন সময়ে এগিয়ে আসার আহ্বান তাদের। এখন প্রতিদিন যে যেভাবে পারে বাংলাদেশে ঢুকে পড়ছে, যা শুধু বাংলাদেশের জন্য নয়, পুরো বিশ্বের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে পড়েছে। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের দাবি, অর্থের লোভে রোহিঙ্গা অনুপ্রবেশে উৎসাহিত করছে কিছু দালাল চক্র। কিছু দালাল শ্রেণী তৈরি হয়েছে, যে তারা রোহিঙ্গাদেরকে নিয়ে হয়তো ব্যবসা করছে এবং তাদেরকে এখানে ঢোকার জন্য সহযোগিতা করছে। আমি এক্স্যাক্টলি এখন আপনাকে বলতে পারবো না, কারণ এগুলো অফিসিয়ালি আমরা কাউন্ট করিনি, রেজিস্ট্রেশন প্রসেসের মধ্যে আসেনি। 2017 সালের মিয়ানমারে দমন পীড়নের মুখে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় 7 লাখের বেশি রোহিঙ্গা। সরকারি হিসেবে সব মিলে বর্তমানে সেই সংখ্যা 12 লাখের বেশি। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে আরো জানাতে কক্সবাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিকুল, গত 2-3 দিনে কি পরিমাণে রোহিঙ্গা এসেছেন, আর এই অনুপ্রবেশ বন্ধে কেমন উদ্যোগ দেখছেন? গত কয়েকদিনে আসলে প্রায় 1000 মতো রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে, এরকম একটি তথ্য আমাদের হাতে আছে। তবে এটি আসলে সরকারি কোনো হিসেব নয়। এই বিষয়ে আমি কথা বলেছি শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের সাথে। মিজানুর রহমান তিনি আমাকে জানিয়েছেন, এক শ্রেণীর দালাল চক্র মূলত রোহিঙ্গাদেরকে মিয়ানমার থেকে নদীপথে বাংলাদেশে আনছে এবং মোটা অঙ্কের টাকার বিনিময়ে এই ধরনের কাজ করে থাকে বলে তিনি আমাদেরকে অনেকটা জানিয়েছেন। তবে মিয়ানমার, যেহেতু আপনারা জানেন মিয়ানমারের ওপারে সেখানে সংঘর্ষ হচ্ছে, মিয়ানমারের যে মংডু শহরের আশপাশের গ্রামগুলোতে, সেখানে রোহিঙ্গা অধ্যুষিত গ্রাম, সেখানে মূলত সংঘর্ষ হওয়ার কারণে রোহিঙ্গারা বাংলাদেশে অনুপ্রবেশ করতে চাচ্ছে। এখনো পর্যন্ত সেই গ্রামের আশপাশে অর্থাৎ সীমান্ত এলাকায় অন্তত 50 থেকে 60,000 রোহিঙ্গা সেখানে সীমান্তের বিভিন্ন জায়গায় অবস্থান করছে বলে আমরা এখানকার যারা আত্মীয় স্বজন রয়েছে তাদের কাছ থেকে আমরা জানতে পেরেছি। এবং যেহেতু যে গণ অভ্যুত্থানের সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা ভেঙে পড়েছিল, সেই সময়টা আসলে কাজে লাগিয়ে মিয়ানমার থেকে রোহিঙ্গারা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। এখন সরকারিভাবে বলা হচ্ছে, যদিও বা যে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন কার্যালয় থেকে এখনো পর্যন্ত কত রোহিঙ্গা আসছে কাউন্ট করা হয়নি, তবে যেটি বলা হচ্ছে প্রায় 10,000 রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করছে। তবে এই সংখ্যা আসলে 10,000 ছাড়িয়ে অনেকটা দ্বিগুণ বলছেন এখানকার যারা সুশীল সমাজের, এখানকার যারা সিভিল সোসাইটির যে সকল কর্মকর্তা লোকজন আছেন তারা বলছেন। তবে এখানে রোহিঙ্গা অনুপ্রবেশের বিষয়টি অনেকটা উদ্বেগ জানিয়েছেন। আপনি এখানকার সুশীল সমাজ থেকে খুদ রোহিঙ্গা না, তারাও কিন্তু উদ্বেগ জানিয়েছেন, কারণ রোহিঙ্গারা এভাবে অনুপ্রবেশ করতে থাকলে বাংলাদেশের উপর অনেকটা আরো বেশি চাপ পড়তে পারে বলে তারা মনে করছেন। কক্সবাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী তৌফিকুল ইসলাম। রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে কথা বলতে এবার আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ব্র্যাকের অভিবাসন কর্মসূচির প্রধান জনাব শরীফুল হাসান। জনাব শরীফুল হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আমরা যেমনটি দেখছি যে রোহিঙ্গা অনুপ্রবেশ আবারও নতুন করে সীমান্তে চাপ বেড়েছে, সেক্ষেত্রে এইটিকে সচেতন মহল বলছে যে এটি একটি অশনি সংকেত আমাদের জন্য। এই নিয়ে সরকারের যে উদ্যোগ, সেগুলোকে যথার্থ মনে করছেন আপনি? ধন্যবাদ।
আপনাদের রিপোর্টার যেটা বলছিলেন আসলে এখানে ঠিক সরকারের উদ্যোগ বা এই বিষয়গুলোর আগে আপনি যদি আমাদের অবস্থানটা দেখেন, আপনি মংডুতে যেখানে যুদ্ধ চলছে তার ঠিক উল্টো দিকে টেকনাফ। আসলে যখন একটা যুদ্ধ বা সংকট চলে তখন মানুষ জীবন বাঁচাতে যেভাবে আসে, ইতিমধ্যে আপনি শুনেছেন 10, 15, 20 হাজার বা এরকম কাছাকাছি ঢুকেছে এবং সীমান্তে আরো 50, 60, 70 হাজার আসে। এবং ঠিক 6 বছর আগে অগাস্ট মাসে শেষের দিকেই মাত্র 25 আগস্ট মানে পূর্তিটা হলো 6 বছরের, সেই সময় একবারে আপনার 8 লাখ রোহিঙ্গা চলে এসেছিল। আপনি সরকার কি কি উদ্যোগের বিষয়, আমি মনে করি যে আমাদের রাষ্ট্রের আসলে অবস্থানটা কি হবে সেটা আমাদের খুব পরিষ্কার করা উচিত এবং সেইটা কিন্তু আমাদের আইন শৃঙ্খলাকারী বাহিনীর স্থানীয় প্রশাসনকে পরিষ্কার করে বলতে হবে যে আমরা আর একটি রোহিঙ্গাকেও ঢুকতে দিতে চাই না বা আমাদের এই অবস্থান। তা না হলে হবে কি, স্থানীয় প্রশাসন বা সবাই একটা দ্বিধাদ্বন্দ্বে থাকে এবং তখন রোহিঙ্গারা এই যে যেহেতু ইতিমধ্যে ক্যাম্পে 10-12 লাখ রোহিঙ্গা রয়েছে, তাদের পুরনো আত্মীয় স্বজন রয়েছে, তারা দালালদেরকে দিয়ে টাকা দিয়ে এমন ভাবে ঢুকে, এটা শুনতে হয়তো মানে কিছুটা অমানবিক শোনায় যে যুদ্ধ চলছে আমরা আশ্রয় দিব কেন, কিন্তু দেখেন বাংলাদেশের একটা সামর্থ্যের বিষয় আছে। আমাদের 12-14 লাখ রোহিঙ্গা আছে, রোজ নতুন শিশু জন্ম নিচ্ছে। মানে কত সংকট হলে সবসময় কি আমাদের দিকে আসবে? মানে আন্তর্জাতিক কোন সম্প্রদায়ের বা কারো কি দায়িত্ব নেই? আমি মনে করি এই মুহূর্তে এই যে আরো নতুন করে 40, 50, 60 হাজার আসার অবস্থান রয়েছে, সেই জায়গায় বাংলাদেশ কি করতে চায়, আমাদের সরকার, পররাষ্ট্র মন্ত্রণালয়, সেইটা স্থানীয় প্রশাসন, বিজিবি সবাইকে জানানো, স্থানীয় জনগণকে জানানো এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে জানানো যে আমরা এই কারণে রোহিঙ্গাদেরকে ঢুকতে দিতে পারবো না, বা সরকার যদি বিকল্প ভাবে দেখুন সেই ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায় কি বলে। কারণ এই সংকটটা কিন্তু নতুন নয়, এই যে যুদ্ধ চলছে সেখানে আরাকান আর্মির সাথে সরকারের প্রায় গত 2-3 বছর ধরে আমরা বছরের শুরু থেকেই বলছিলাম যে আবার এরকম একটা সংকট ঘটবে, কিন্তু এখনো যদি না বার্তা দেওয়া হয়, আমরা অবশ্যই আমাদের রাষ্ট্রে কিছু ট্রানজিশন হচ্ছে, কিন্তু আমি যদি একটি কথাই বলি, রোহিঙ্গাদের বিষয়টা প্রতিটা দেশ কিন্তু এখানে ব্যক্তিগত সিদ্ধান্ত, কিছু পাবার সিদ্ধান্ত বা কোনো এন্টি সেন্টিমেন্টের চেয়ে প্রত্যেকটা দেশ তার নিজের দেশের স্বার্থটা দেখে। আমি মনে করি আমাদের সবার আগে বাংলাদেশের স্বার্থটা দেখতে হবে এবং রোহিঙ্গাদের বিষয়ে পুরো জাতিকে আমাদের স্বার্থটা জায়গায় ঐক্যমত্য হতে হবে যে আমরা এই বিষয়ে আমাদের অবস্থানটা এই। ডোনাল্ড লুর নেতৃত্বে একটি মার্কিন প্রতিনিধি দল ঢাকায় আসছে, রোহিঙ্গা ইস্যুটি কি সেখানে তোলা যেতে পারে, আপনার কি মনে হয়? আমি মনে করি অবশ্যই আমাদেরকে তোলা উচিত, অবশ্যই আমাদেরকে বলা উচিত এবং সম্ভব হলে আমি মনে করি যদিও হয়তো তারা নিরাপত্তা কোনো যেতে চাইবে না, কিন্তু আমি মনে করি সম্ভব হলে তাদের কাউকে যদি সেখানে নিয়ে যাওয়া যায় যে দেখো এই পরিস্থিতি, এই যে আসছে আমরা এখন কি করব, এবং তাদের পরামর্শ চাওয়া। আপনি দেখবেন যুক্তরাষ্ট্র থেকে আরম্ভ করে ইউরোপিয়ান, আন্তর্জাতিক সব সম্প্রদায় তারা বলছে বাংলাদেশের পাশে থাকবে বলছে, কিন্তু আপনি দেখেন একটি লোকও কিন্তু আমাদের যায়নি। যদিও আমরা 2018 সালে একটা শুরু থেকে চুক্তি করা হয়েছিল, বলেছিল রোহিঙ্গারা প্রত্যাবর্তন করবে, কিন্তু আমরা কিন্তু একজন রোহিঙ্গাকে আমরা পাঠাতে পারিনি। এবং আমি যদি বলি ধরেন কালকে থেকেও যদি রোহিঙ্গারা যাওয়া শুরু করে ধরেন কোনো কারণে, তাতেও সর্বশেষ রোহিঙ্গাটা যেতে 15-20 বছর লেগে যাবে, মানে আরো বেশি সময় লাগবে, অন্তত পক্ষে 25 বছর, আমি একটা অঙ্ক করে বলেছিলাম। তো সেই রকম জায়গায় রোজ নতুন শিশু জন্ম হচ্ছে, আরো যদি লোকজন আসতে থাকে, তো সেই ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়গুলো কি করছে, তারা কি শুধু বাংলাদেশকেই প্রেসার করবে, বাংলাদেশকেই বলবে যে তোমরা নাও? তাদের রোলটা কি এখানে? জাতিসংঘ বলেন, যুক্তরাষ্ট্র বলেন, তাদের সমস্ত জায়গায় আমি মনে করি যে এই বিষয়গুলোতে পরিষ্কার করা বলা উচিত এবং বাংলাদেশের আন্তর্জাতিক সম্প্রদায়টাকেও সামনে রেখে আমাদের অবস্থানটা পরিষ্কার করা উচিত। আমি আবারও বলি, কোনো সময় আমি কি পাবো বা আমার কি হবে, কোনো পুরস্কার পাবো কিনা, বা আমার দেশে মানুষ মানবিক কিনা, আমি মনে করি এই সমস্ত কিছু আপনি দেখবেন পৃথিবীর বেশিরভাগ দেশ তার দেশের জাতীয় স্বার্থ ঐক্যমত। আমি মনে করি রোহিঙ্গাদের বিষয় এখানে আমাদের জাতীয় যে স্বার্থ সেই ঐক্যমত বলেছেন যেমন কি যে আমাদের দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে, যেহেতু বাংলাদেশে এই রাজনৈতিক অস্থিরতার মধ্যে সব বিষয়ে সংস্কার চলছে। আশা করি যেহেতু দীর্ঘদিনের এই রোহিঙ্গা সংকটটি আমাদের দেশে রয়েছে, এই বিষয়েও নিশ্চয়ই বর্তমানে যারা রয়েছেন অন্তর্বর্তী সরকার এই বিষয়েও নিশ্চয়ই জোর তৎপরতা চালাবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আগামী 16 সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ এবং ভারতে সফর করবেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। মার্কিন উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন তিনি। ঢাকা সফরে অর্থনৈতিক প্রবৃদ্ধি, স্থিতিশীলতা এবং উন্নয়নে বাংলাদেশকে সহায়তা করার বিষয়ে আলোচনা করবেন সফরকারীরা। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের কার্যালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে। এতে বলা হয়,
ডোনাল্ড লু তার সফরে অংশীদারদের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে স্থিতিশীলতার জন্য যুক্তরাষ্ট্রের সহায়তার প্রতিশ্রুতি আবারও জানাবেন। রিমান্ড শেষে সাবেক আইজিপি শহীদুল হককে কারাগারে প্রেরণ করা হয়েছে। সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দার তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে ভোরে আইজিপি শহীদুল হককে আদালতে নেওয়া হয়। এর আগে ৩ সেপ্টেম্বর রাতে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করা হয় AKM শহীদুল হককে। রাজধানীর নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যার মামলায় শহীদুল হককে গ্রেপ্তার দেখানো হয়। পরদিন ৪ সেপ্টেম্বর শহীদুল হককে ৭ দিনের রিমান্ড দেয় আদালত। এদিকে আজ আরেক সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন ও ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল আহিল কাফিকেও রিমান্ড শেষে আদালতে নেওয়ার কথা রয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাত 10:15টার দিকে গুলশানের একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। তিনি জানান, তৌফিক ইলাহি চৌধুরীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে তা পরে জানানো হবে। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে একের পর এক গ্রেপ্তার হচ্ছেন আওয়ামী লীগ নেতা ও উপদেষ্টারা। তৌফিক ইলাহি চৌধুরী দীর্ঘদিন শেখ হাসিনার বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টার দায়িত্ব পালন করেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদ গঠন করা হয়েছে। এতে ডক্টর ইউনূসকে চেয়ারপারসন এবং বাকি উপদেষ্টাদের NECর সদস্য করা হয়েছে। সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে বলা হয়েছে, পরিষদকে সহায়তা দানকারী কর্মকর্তা হিসেবে থাকছেন মন্ত্রিপরিষদ সচিব, মুখ্য সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, পরিকল্পনা বিভাগের সচিব, পরিকল্পনা কমিশনের সদস্যরা এবং সংশ্লিষ্ট বিভাগের সচিবরা। পরিষদের কার্যপরিধিতে বলা হয়েছে, সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কিত নীতি ও কৌশল গ্রহণে দিক নির্দেশনা দেয়া, দীর্ঘমেয়াদী ও মধ্যমেয়াদী পরিকল্পনা, বার্ষিক উন্নয়ন কর্মসূচি ও কর্মপন্থা চূড়ান্তকরণ এবং অনুমোদন প্রদান সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবে এই পরিষদ। এর বৈঠক প্রয়োজন অনুযায়ী অনুষ্ঠিত হবে। অর্থ পাচার প্রতিরোধ ও পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারে করণীয় নিয়ে জাতিসংঘ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে দুর্নীতি দমন কমিশন। দুদকের সঙ্গে ইউনাইটেড নেশনস অফিস অন ড্রাগস অ্যান্ড ক্রাইম UNODC এর দক্ষিণ এশিয়ার আঞ্চলিক প্রধান মার্কো টেইজেরিয়ার প্রতিনিধি দলের সভা অনুষ্ঠিত হয়। দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির 5 সদস্যের দল দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনুদ্দিন আবদুল্লাহ, কমিশনার মোহাম্মদ জহুরুল হক ও আসিয়া খাতুনের সঙ্গে দেখা করেন। দুদক জানিয়েছেন, সভায় দুর্নীতি দমন কমিশনের কার্যক্রম সম্পর্কে প্রতিনিধি দলকে জানানো হয়েছে। এছাড়া দুর্নীতি দমন কমিশনের সক্ষমতা বাড়ানোর জন্য আলোচনা হয়। এছাড়া মানি লন্ডারিং প্রতিরোধ এবং পাচার করা সম্পদ পুনরুদ্ধারের জন্য UNDCর সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে। এ সময় UNODC প্রতিনিধি দল দুর্নীতি দমন কমিশনকে সহযোগিতা করার কথা জানান। নানা ধরনের বিধানে প্রশ্নের মুখে কর ন্যায্যতা। রাষ্ট্রের শীর্ষ পদে থেকেও আয়কর দিতে হয় না উচ্চ আদালতের বিচারপতিদের। মন্ত্রী, MP, স্পিকারের সব ধরনের ভাতা ও করমুক্ত, এমনকি গাড়ি আমদানিতেও শুল্কমুক্ত সুবিধা পান এমপিরা। কর নির্ধারণে বৈষম্য আছে সরকারি ও বেসরকারি চাকরিজীবীদের মধ্যেও। এসব বৈষম্যমূলক বিধান পুনর্বিবেচনার কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। একজন ব্যক্তি যা আয় করেন তার একটি অংশ কর হিসেবে দিতে হয় সরকারি কোষাগারে, যা ব্যয় হয় রাষ্ট্র পরিচালনায়।
বর্তমানে একজন পুরুষের আয় বছরে ৩.৫ লাখ টাকার উপরে যত হয় তত বেশি কর দিতে হয়। এটি আয়করের মূলনীতি। তবে সবার বেলায় এই নিয়ম কার্যকর নয়। যেমন উচ্চ আদালতের বিচারক সরকার থেকে বেতনসহ নানা ভাতা পান। সুপ্রিম কোর্টের বিচারক আইন ২০২১ বলছে প্রধান বিচারপতি ও বিচারকদের সব বেতন ভাতা করমুক্ত। ২০১১ সালে মন্ত্রী, এমপি, স্পিকারের মতো উচ্চ আদালতের বিচারকদের মূল বেতন করযোগ্য নির্ধারণ করে আদেশ জারি করে এনবিআর। এই বিধান চ্যালেঞ্জ করে রিট করেন এক আইনজীবী। রিটের শুনানি করে বিচারকদের আয় করমুক্ত ঘোষণা করা হয়। এ নিয়ে আর কোনো পদক্ষেপ নেয়নি এনবিআর। অভিযোগ আছে অন্য সরকারি সংস্থায়ও উচ্চ আদালতের বিচারক পদমর্যাদায় নিয়োগপ্রাপ্ত কেউ কেউ কর দেননি। রাষ্ট্র থেকে বেতনসহ নানা রকম ভাতা পান সংসদ সদস্যরা, তবে তারা কর দেন শুধু মূল বেতনের ওপর। আবার ৫ বছরে একটি করে গাড়ি শুল্কমুক্ত সুবিধায় আনতে পারেন একজন এমপি। চলতি অর্থ বছরের বাজেটে শুল্কমুক্ত গাড়ি আমদানি সুবিধা সীমিত করার উদ্যোগ নেয় এনবিআর, কিন্তু শেষ পর্যন্ত তা ব্যর্থ হয়। কর আদায় বাড়াতে যেখানে নিত্য নতুন বিধান করছে সরকার, সেখানে রাষ্ট্রের উচ্চ পদে আসীন ব্যক্তিদের এমন সুবিধা নিয়ে প্রায়ই প্রশ্ন ওঠেই। রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা ব্যবহার করে স্যার বিনা পয়সায় লেখাপড়া করেছি, বড় বড় পজিশনে এসেছি, কিন্তু আমাদের বেনিফিটটা বেশি। তো এই ডিসপ্যারিটি নিয়ে স্যার কথা বলছেন। আমরা এগুলো নিয়ে রিফর্ম স্যাররা চিন্তাভাবনা করছেন। আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় এটা নিয়ে উদ্বিগ্ন আছেন। আগের কতটা অ্যানোমেলি ছিল, কাস্টমসের ডিউটি, কেউ প্রিভিলেজ আসে, ওটা আমরা দেখবো ডেফিনেট। আমরা ট্যাক্সিস রিফর্মের জন্য অলরেডি আমরা অ্যাকশন নিচ্ছি। ট্যাক্সের মধ্যে সব পাবেন এবং আমরা কিছু বিশেষজ্ঞ বাইরের পথে আমরা তাদের হেল্প নেব কারে এসে। বৈষম্য আছে সরকারি বেসরকারি চাকরিজীবীদের কর নির্ধারণেও। বেতন ও সব ধরনের ভাতায় কর দিতে হয় বেসরকারি কর্মীদের। অন্যদিকে রাষ্ট্রীয় সুবিধা পেলেও সরকারি কর্মচারীরা কর দেন শুধু মূল বেতনের ওপর। লিখের যেন না হয়। আপনি যেটা রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের 5 কারাগার থেকে পলাতক মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন সাজা পাওয়া 27 জন আসামি, এর মধ্যে গ্রেপ্তার হয়েছেন মাত্র 5 জন। ছদ্মবেশে এবং আত্মগোপনে থাকা এসব পেশাদার খুনি জঙ্গিদেরকে নিরাপত্তার বড় হুমকি হিসেবে দেখছেন কর্মকর্তারা। ছাত্র জনতার আন্দোলনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির দুর্বলতার সুযোগ নেয় পেশাদার অপরাধীরা। কারাগারে নজিরবিহীন হামলা, ভাঙচুর, লুটপাট চালানো হয়। জেল ভেঙে অস্ত্র নিয়ে পালিয়ে যায় যাবজ্জীবন ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা। সরজমিনে 5টি কারাগারে গিয়ে দেখা যায় অস্ত্র লুটের সঙ্গে পুড়িয়ে দেওয়া হয়েছে মামলার গুরুত্বপূর্ণ সব নথি। প্রমাণ সরাতে সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করা হয়। 6 আগস্ট কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের রাখা দুর্ধর্ষ বন্দীদের মধ্যে পালিয়ে যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিসহ 203 জন। আটক হয়েছেন তাদের মধ্যে মাত্র 5 জন। ফায়ার হয়নি, অথবা এরকম আগুন ধরে দিয়েছে, অথবা ধ্বংস করে দিয়েছে, পুরো সবকিছু তছনছ করে হয়েছে। হাই সিকিউরিটির যেটা হয়েছে এটাও যদিও আনপ্রেসিডেন্টেড, বাট আসলে সামষ্টিকভাবে দেশের পরিস্থিতির কারণে এবং যেহেতু কারো এর বাইরে নয়, যেহেতু প্রস্তুতিটা ছিল, যে কারণে নরসিংদীর মতো ঘটনা ঘটেনি, বাট কিছু ফ্র্যাকশন হয়তো এটার অ্যাডভান্টেজ নিয়েছে। সারা দেশের কারাগারগুলোতে মোট বন্দির ধারণ ক্ষমতা 42,000, যেখানে 5 আগস্ট পর্যন্ত কয়েদি ছিলেন 92,000-এর বেশি। অন্তর্বর্তী সরকার মিথ্যা মামলায় আটক ছাত্রদের জামিন দিলে বর্তমানে বন্দি 52,000। পেশাদার অপরাধীদের নথি পরিকল্পিতভাবে পুড়িয়ে ফেলায় আসামি ধরতে বেগ পেতে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীকে। ইনিশিয়ালি প্রথম দিকে জেল কর্তৃপক্ষের কাছে কিন্তু এটা খুব আমাদের জন্য একটা চ্যালেঞ্জিং কাজ ছিল, তাদের এই ডেটাগুলি সংগ্রহ করা এবং তাদেরকে শনাক্ত করা। স্পেশালি যারা মৃত্যুদণ্ডপ্রাপ্ত এবং যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত যারা আসামি ছিলেন তাদের কিন্তু আমরা এখন চিহ্নিত করতে পেরেছি। অনেকে তাদের নিজের বাসাতেও ছিলেন এবং কিছু কিছু তাদের বিভিন্ন যে আত্মীয়স্বজন তাদের কাছ থেকে আমরা তাদের উদ্ধার করছি। রাজধানীতে নতুন ভাড়াটিয়া কিংবা অপরিচিতদের আনাগোনাকে সন্দেহের তালিকায় রাখছে র্যাব। এছাড়া কেউ কেউ দেশের সীমানা ছেড়েছে বলেও আশঙ্কা করা হচ্ছে। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সারা দেশে দৈনিক 2 থেকে 2,500 মেগাওয়াট লোডশেডিং হচ্ছে। গ্রামাঞ্চলে 12 থেকে 14 ঘন্টা এবং শহরে বিদ্যুৎ থাকছে না কয়েক ঘন্টা পর্যন্ত। জ্বালানি সংকট, যান্ত্রিক ত্রুটি সহ বিভিন্ন কারণে কমেছে বিদ্যুতের উৎপাদন। বিশেষজ্ঞরা বলছেন অর্থনীতির সক্ষমতা বিবেচনা না করে জ্বালানির আমদানি নির্ভরতাই সংকটের মূল কারণ, যা সহসাই কাটবে না। বড়পুকুরিয়া কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট 7 সেপ্টেম্বর এবং আরেকটি
9 তারিখে বন্ধ হয়ে যায়। যান্ত্রিক ত্রুটির কারণে জাতীয় গ্রিডে মিলছে না কমপক্ষে 300 মেগাওয়াট বিদ্যুৎ। এক চালু করতে আমাদের আরো 7 দিন সময় লাগবে। নম্বরটা তো 20 সাল থেকেই বন্ধ ওভারহোলিং কাজের জন্য। 3 নম্বরটা হলো 14, 15, 16 তারিখে যদি মালটা আসে 17, 18 দিকে আমরা চালু করব। কারেন্ট মনে করেন যে আইসা 8 ঘন্টাও থাকে না, কারেন্ট নাই। বাসা বাড়িতে কারেন্ট যদি না থাকে বাচ্চা কাচ্চাদের পড়াশোনার সমস্যা হয়। বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা 28,000 মেগাওয়াটে পৌঁছালেও জ্বালানির অভাবে বন্ধ থাকছে অনেক কেন্দ্র। এতে 16,000 মেগাওয়াট চাহিদা মেটানোই সম্ভব হচ্ছে না। কিন্তু অলস বসে থাকা বিদ্যুৎ কেন্দ্রের ক্যাপাসিটি চার্জ গুনতে হচ্ছে। জোর করে গ্যাস সাপ্লাইয়ের কথা আদায় করা হয়েছে, কারণ একটা পাওয়ার প্ল্যান্ট করতে হবে। মেঘনাঘাটে প্রায় 1800 মেগাওয়াট, রিলায়েন্স, ইউনিট, সামিট এই তিনটা মিলে 1800 মেগাওয়াটের মতো গ্যাস নেই, বিদ্যুৎ কেন্দ্র হয়ে গেছে। এই যে এটা বোঝা তো আমাদের সবাইকে বইতে হবে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তথ্য মতে সোমবার সন্ধ্যায় সারা দেশে বিদ্যুৎ সরবরাহ ছিল 12,584 মেগাওয়াট। লোডশেডিং ছিল প্রায় 2,000 মেগাওয়াট। গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কমেছে 1,500 মেগাওয়াট পর্যন্ত। বড় অঙ্কের বকেয়া থাকায় ভারতের আদানি থেকেও মিলছে না সক্ষমতার পুরোটা। মাত্রাতিরিক্তভাবে আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানির উপর নির্ভর করতে হচ্ছে এবং যা আমাদের উৎপাদন খরচ যেমন বাড়াচ্ছে সেই সাথে আমাদের রিজার্ভকেও এফেক্ট করছে এবং আমরা পর্যাপ্ত জ্বালানি আমদানি করতে পারছি না এবং এই কারণেই বাংলাদেশ সরকারকে লোডশেডিং করতে হচ্ছে। 15 বছরে 14 বার বেড়ে ভোক্তা পর্যায়ে গড়ে প্রতি ইউনিট বিদ্যুৎ বিক্রি হচ্ছে 8 টাকা 25 পয়সায়। তারপরও সরকারের ভর্তুকি 4 টাকার মতো। এমন অবস্থায় সবচেয়ে দক্ষ বিদ্যুৎ কেন্দ্রগুলোতে জ্বালানি নিশ্চিতের তাগিদ পর্যবেক্ষকদের। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিদ্যুৎ সংকট নিয়ে আলোচনাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আব্দুল্লাহ রাকিব। আব্দুল্লাহ রাকিব, আমরা যেমনটি দেখছি যে দৈনিক 2 থেকে 2,500 মেগাওয়াট লোডশেডিং হচ্ছে দেশে, এবং যে বিদ্যুৎ সংকটের কথা বলা হচ্ছে এটি আসলে কেন? আর যেহেতু চট্টগ্রাম ব্যবসায়িক এলাকা, এই লোডশেডিং এর কারণে কি পরিমাণ ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে? চট্টগ্রামের চিত্রটি একেবারে ব্যতিক্রম বলা চলে। আমরা দেখেছি গত 2 সপ্তাহ ধরে চট্টগ্রামের যে বিদ্যুতের লোডশেডিং সেটা একেবারেই কম হচ্ছে, কিন্তু কিছু কিছু এলাকায় হচ্ছে। তবে আমরা দেখেছি শহরের এলাকাগুলো থেকে গ্রাম অঞ্চলে যেখানে পল্লী বিদ্যুৎ সমিতি বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা নিয়ন্ত্রণ করে থাকে সেখানে কিছুটা লোডশেডিংয়ের দেখেছি আমরা, এবং সেখানে প্রায় দিনের বেলা বিদ্যুৎ থাকে না বললেই চলে। তবে নগরীর যে এলাকাগুলো রয়েছে, যেহেতু নগরীতে শিল্পঘন এলাকা রয়েছে বেশ কয়েকটি এলাকায়, সেখানে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে। এছাড়া নগরীর যে আবাসিক এলাকাগুলো আছে সেখানেও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা আমরা দেখেছি। দিনে কিছুটা কয়েক ঘন্টার জন্য হয়তো লোডশেডিং হচ্ছে, কিন্তু রাতের বেলা বিদ্যুৎ ব্যবস্থা আসলে নিরবিচ্ছিন্ন থাকছে বলা চলে। এছাড়া চট্টগ্রামে যে বিদ্যুৎ কেন্দ্রগুলো রয়েছে, বিশেষ করে চট্টগ্রামে মাতারবাড়ি কয়লা ভিত্তিক যে বিদ্যুৎ কেন্দ্রটি রয়েছে, এছাড়া এসএলএম এবং চায়নার যৌথ অংশীদারিত্বে যে এসএস পাওয়ার প্ল্যান্টটি রয়েছে বাঁশখালীতে, সেটির উৎপাদনও স্বাভাবিক রয়েছে। এবং আমরা গতকালকে কথা বলেছি তাদের সাথে, তারা বলছেন তাদের উৎপাদন তারা চালিয়ে যাচ্ছেন। এছাড়া আরেকটি চট্টগ্রামের জন্য বড় যে সুখবর সেটি হচ্ছে যে কাপ্তাই যে জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে, যেহেতু কাপ্তাই হ্রদে পানির উচ্চতা সবচেয়ে বেশি, অর্থাৎ পানির প্রবাহ অনেক বেশি রয়েছে, ফলে এইটি যেহেতু কাপ্তাইয়ের পানির উপরে অনেকটা বিদ্যুৎ উৎপাদন নির্ভর করে, ফলে এখন এখানকার যে 212 মেগাওয়াট যে বা 13 মেগাওয়াট যে বিদ্যুৎ সেটি উৎপাদন সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। অর্থাৎ 5টি প্ল্যান্টে যে বিদ্যুৎ উৎপাদন সেটি কাপ্তাই বিদ্যুৎ অঞ্চল থেকে সেই বিদ্যুৎ উৎপাদন জাতীয় গ্রিডে পৌঁছে যাচ্ছে। এছাড়া অন্যান্য আমাদের সঙ্গে থাকুন। এবার আমরা যাচ্ছি একটু নাটোরের পরিস্থিতি জানতে। সেখান থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী বাপ্পি লাহিড়ী। বাপ্পি, যেহেতু সারা দেশে এখন লোডশেডিং এর প্রবণতা বেড়ে গেছে, নাটোরের কি অবস্থা দেখতে পাচ্ছেন? সারা দেশের মতো কিন্তু একই চিত্র প্রায় রয়েছে নাটোরেও কিন্তু প্রায় প্রতিদিনই যে যখনই লোডশেডিং এর কবলে পড়ছে সাধারণ মানুষ, তখনই কিন্তু আসলে প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতন কিন্তু আসলে বিদ্যুৎ বন্ধ থাকছে। এর পরবর্তীতে যখন আবার আসছে হয়তো 1.5-2 ঘন্টা থাকার পরে কিন্তু আবার বিদ্যুৎ চলেছে। এতে করে নাটোরের জনজীবন একটা বড় ধরনের ভোগান্তির মধ্যে পড়েছে বলে আমাদেরকে, বিশেষ করে নাটোর পল্লী বিদ্যুৎ অঞ্চলে যারা গ্রাহক রয়েছে, বিদ্যুতের গ্রাহক রয়েছে, তারা কিন্তু এই ভোগান্তিতে বেশি পড়েছে। কারণ তারা ব্যবসা প্রতিষ্ঠান বা
বাড়িঘর, এমনকি এই শিক্ষার্থীরা তাদের যে পড়াশোনার ক্ষেত্রে সেখানেও কিন্তু একটু সমস্যায় পড়েছে বলে আমাদেরকে শিক্ষার্থীরাও জানিয়েছেন। আর এই বিষয় নিয়ে যে লোডশেডিং এর কি পরিমাণ আছে বা কতদিন চলতে পারে, কি সমস্যা কি সমাধান, এই বিষয় নিয়ে যখন আমরা পল্লী বিদ্যুৎ কর্মকর্তাদের সাথে কথা বলেছিলাম, তারা কিন্তু আমাদেরকে একটা কথা বলছে যে আসলে যেহেতু আমরা পিডিবি থেকে বিদ্যুৎ কেনার পর কিন্তু আসলে বিদ্যুৎ সরবরাহ করি, সেই হিসেবে আমাদের যে চাহিদা সেই চাহিদার পরিমাণ বিদ্যুৎ কিন্তু আমরা আসলে পাচ্ছি না। তবে অল্প কিছু দিনের মধ্যে আমরা আমাদের যে বিদ্যুতের চাহিদা রয়েছে সেই চাহিদা পত্র আমরা পাঠিয়েছি। এই দ্রুত সময়ের মধ্যে আমাদের চাহিদা পত্র অনুযায়ী কিন্তু আসলে আমরা বিদ্যুৎ পাবো। এরপরে আসলে বিদ্যুতের যে ঘাটতি রয়েছে এই ঘাটতিটা আসলে পূরণ করতে পারবো। তবে গ্রাহকদের সাথেও কিন্তু এখানকার যে পল্লী বিদ্যুতের কর্মকর্তা রয়েছে তারা কিন্তু আসলে গত 2 দিন ধরে তারা বলছেন যে আমরা আসলে প্রতি মানে গ্রামে গ্রামে গিয়ে কিন্তু গ্রাহকদের আসলে শান্ত এবং স্বাভাবিক থাকার জন্য কিন্তু তাদের সাথে মত বিনিময় সভা করেছেন, যাতে এই জাতীয় এই বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা কোথাও না ঘটে সেই বিষয়টাও কিন্তু এই পল্লী বিদ্যুৎ কর্মকর্তারা দেখছেন বলে আমাদেরকে জানিয়েছেন। চট্টগ্রাম এবং নাটোর থেকে লোডশেডিং এর সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা। রাজধানীর শেরেবাংলা নগর কৃষি বিশ্ববিদ্যালয়ের সামনে 5টি বাস ভাঙচুর করা হয়েছে। মঙ্গলবার রাত 8টার দিকে মিরপুর সুপার লিংকের বাসগুলো ভাঙচুরের অভিযোগ আনা হয়েছে। বাস কর্তৃপক্ষ বলছে একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লেগেছিল বাসটির। এরপর ক্ষতিপূরণ বাবদ 1 লাখ টাকা দাবি করেন ওই মোটরসাইকেল আরোহী। তা দিতে অস্বীকৃতি জানালে 20 থেকে 35 জন শিক্ষার্থী বাসগুলো ভাঙচুর করে বলেও অভিযোগ বাসের চালক ও সহকারীর। পুলিশ ব্যর্থ হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী। পরে জরিমানা ছাড়াই বাস সরিয়ে নেয় কর্তৃপক্ষ। আগামী বছরের জন্য 35 কোটির বেশি বই ছাপানো হবে। 2012 সালের পাণ্ডুলিপিতে বই ছাপানো হবে, তবে এখন পর্যন্ত আহ্বান করা হয়নি দরপত্র। মুদ্রণ ব্যবসায়ীরা বলছেন দ্রুততম সময়ের মধ্যে দরপত্র আহ্বান না করলে সংকট সৃষ্টি হবে। এনসিটিবি অবশ্য বলছে 1 সপ্তাহের মধ্যে দরপত্রের প্রক্রিয়া শুরু হবে। নতুন শিক্ষাক্রম চালুর পর থেকেই বিভিন্ন মহলে এ নিয়ে শুরু হয় সমালোচনা। শেখ হাসিনা সরকারের পতনের পর এই শিক্ষাক্রম থেকে সরে আসার সিদ্ধান্ত হয়। আগামী বছর মাধ্যমিক পর্যায়ে 6ষ্ঠ থেকে 10ম শ্রেণী পর্যন্ত আগের শিক্ষাক্রম অনুযায়ী কার্যক্রম চলবে। এ অবস্থায় 2012 সালের পাণ্ডুলিপি অনুযায়ী বই ছাপানো হবে। কয়েকটি বিষয়ের পাণ্ডুলিপিতে সংযোজন বিয়োজন করা হচ্ছে বলে জানিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। এবং এখানে কিছু পরিমার্জন হবে, কিছু সেন্সিটিভিটি ইস্যু আছে যেগুলোকে যথাযথভাবে ঐতিহাসিক যে তথ্য উপাত্ত সেগুলো সংশোধন করা হবে, পরিমার্জন করা হবে। এদিকে 6ষ্ঠ থেকে 8ম শ্রেণীর বই ছাপানোর দরপত্র মূল্যায়ন করা হলেও আগের শিক্ষাক্রমে ফিরে যাওয়ায় সেটি বাতিল করা হয়েছে। এখন নতুনভাবে দরপত্র আহ্বান করবে এনসিটিবি। সামনে 2025-এ যে বইগুলো যাবে সেটার জন্য করা হবে। এর জন্য একটা রিটেন্ডারের প্রক্রিয়া শুরু হবে বলে মন্ত্রণালয় আমাদেরকে আভাস দিয়েছেন। মুদ্রণ ব্যবসায়ীরা বলছে প্রথম থেকে 10ম শ্রেণী পর্যন্ত 35 কোটির বেশি বই ছাপানো হবে। ছাপানো এবং পৌঁছে দেওয়ার জন্য সময় লাগে 90 দিন। দ্রুততম সময়ে দরপত্র আহ্বান করা না হলে নির্দিষ্ট সময়ের মধ্যে বই ছাপানো যাবে না। টেন্ডারের জন্য রিটেন্ডারে মাত্র 1 সপ্তাহ নোটিশ দিয়ে টেন্ডার করা যায়, বিজ্ঞাপন দিয়ে। এখন টেন্ডার মূল্যায়নের ক্ষেত্রে এনসিটিভির পারফরমেন্স থাকতে হবে ভালো। যদি এনসিটিভির ভিতর থেকে ওদের সাপোর্টাইজ না করা হয়, মূল্যায়নটা যথাসময়ে দ্রুত করে ফেলে, তাহলে এটা খুব বেশি দেরি বলে মনে করতেছি। এদিকে আগামী বছর থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বই উৎসব হবে না, তবে শিক্ষার্থীদের হাতে স্কুলেই নতুন বই তুলে দেয়া হবে বলে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ড পেতে সময় লাগে 3 বছরেরও বেশি, তবে প্রভাব খাটিয়ে 2-1 জন দ্রুতও পেয়েছেন। বিআরটি এর বিরুদ্ধে এটি সাধারণ অভিযোগ। সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো কার্ড দিতে পারেনি বলেই এই সংকট জানিয়েছেন চেয়ারম্যান। তবে তিনি জানান প্রায় 70,000 স্মার্ট কার্ড শাহজালাল বিমানবন্দরে চলে এসেছে, 1 সপ্তাহের মধ্যে দেয়া হবে। অনেকদিন ধরে ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ড দিতে পারছে না বিআরটিএ। এতে সংকটে পড়েছে পেশাদার চালক ও চাকরি প্রত্যাশীরা।
ফলে প্রতিদিনই ভিড় হচ্ছে মিরপুর ও বনানীর বিআরটিএ কার্যালয়ে। 2021 সালে আবেদন করার পরে আমার প্রথমটা স্লিপ দিছে, তারপর ড্রপ টেস্ট, এরকম করে আমার 1 বছর ভুগাইছে। যাওয়ার পরে ওনারা বলে ভাই আপনারা এখনো সফটওয়্যার আপডেট হয় নাই, আপনারা আবার 2 মাস পর আইসেন, ডেট বাড়াই দিচ্ছে। এমন করতে করতে 4-5 মাস চলতেছে। 6 মাস পর পর আমাদের একটা করে ডেট দেয়, লাইসেন্স আর দেয় না। লাইসেন্সের জন্য আমরা আজকে প্রায় এইবার দিয়ে 4 বার গেলাম। সংস্থার চেয়ারম্যান জানান, স্মার্ট কার্ড সরবরাহের দায়িত্ব মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টার্স প্রাইভেট লিমিটেডের। সেপ্টেম্বর পর্যন্ত তাদের কাছে 5.5 লাখ কার্ডের চাহিদা দেয়া হয়েছে। এর মধ্যে বিমানবন্দর এসেছে মাত্র 70,000। লাইসেন্স আমাদের ঢাকা এয়ারপোর্টে এসে পৌঁছেছে। আমরা যোগাযোগ রেখেছি যাতে করে সেগুলো কাস্টমস ক্লিয়ারেন্সের পরপরই আমাদের কাছে তারা পৌঁছে দেয়। তারপর আমরা সেগুলো দ্রুত প্রিন্ট করে গ্রাহকের কাছে পৌঁছে দিব। আর আরও একটি তথ্য তারা জানাচ্ছে যে 4 লক্ষ লাইসেন্সের জন্য তারা এলসি করেছে এবং দ্রুতই আমাদের কাছে এই 4 লক্ষ লাইসেন্সও তারা দিবে। তিনি আরও জানান, যারা বিদেশ যাচ্ছেন বা চাকরির পরীক্ষা দিচ্ছেন তাদের জরুরি ভিত্তিতে স্মার্ট কার্ড দেওয়া হচ্ছে। যারা স্টুডেন্ট স্কলারশিপ নিয়ে যারা বিদেশে যাবে, আর কিছু গ্রাহক আছেন যারা নাকি আমাদের দেশে ড্রাইভিংয়ের পরীক্ষায় যারা অংশগ্রহণ করবে, এই 2 ধরনের গ্রাহককে আমরা অগ্রাধিকার ভিত্তিতে প্রিন্ট দিয়ে ডাকযোগে তাদের কাছে আমরা ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ড পৌঁছে দিচ্ছি। গত 18-19 জুলাই বনানীর বিআরটিএ কার্যালয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। ভাঙচুর করা হয় মিরপুর কার্যালয়েও। ক্ষতিগ্রস্ত হয় সংস্থাটির সার্ভার। বন্ধ থাকে সব কার্যক্রম। এরপর সেবা চালু হয় 19 আগস্ট। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্বৈরশাসনের পতনের পর আত্মগোপনে আওয়ামী লীগের বেশিরভাগ নেতাকর্মী। এতে একচেটিয়া ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ হারায় তারা। এ অবস্থায় নতুন করে কয়েকটি পক্ষ ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিতে বেপরোয়া। হামলা ও হুমকি পাচ্ছেন বলে অভিযোগ অনেক গার্মেন্টস মালিকের। শিল্প বাণিজ্য নগরী নারায়ণগঞ্জে 700-র বেশি রপ্তানিমুখী পোশাক শিল্প কারখানা। অভিযোগ আছে এসব কারখানার ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ করত আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তাদের অনেকেই আত্মগোপনে। এখন ঝুট ব্যবসা নিয়ন্ত্রণে নিতে চেষ্টা চালাচ্ছে নতুন একাধিক পক্ষ। গার্মেন্টস মালিকরা বলছেন, দেশের চলমান পরিস্থিতিতে ব্যবসা টিকিয়ে রাখতেই হিমশিম খেতে হচ্ছে তাদের। এর মধ্যে ঝুট ব্যবসার একটি পক্ষ আড়ালে চলে যাওয়ার পর একাধিক পক্ষ নানাভাবে হুমকি দিচ্ছে। অনেকেই সুযোগ নেওয়ার চেষ্টা করছে, তাদের আধিপত্য বিস্তার করার চেষ্টা করছে। ইভেন 1-2 গ্রুপ না, একই মহল্লার মধ্যে কয়েক গ্রুপ আইসা বিভিন্নভাবে ফোন দিচ্ছে। নারায়ণগঞ্জে ঝুট ব্যবসা দখলে নিতে কয়েকটি গ্রুপের মধ্যে হামলা, সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনাও ঘটেছে। এতে আতঙ্কিত পোশাক শ্রমিকরা। আমরা চাই আমাদের ফ্যাক্টরিতে আমরা নিরাপত্তায় আসতে চাই, আমরা নিরাপদভাবে যেন বাসায় ফিরে যেতে চাই, আমরা সুষ্ঠু একটা পরিবেশ চাই। বিকেএমই এর সভাপতি বলছেন, সেনাবাহিনী ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি সেল গঠন করে ব্যবসায়ীদের নিরাপত্তা দিচ্ছে। শিল্প কলকারখানার এই নিরাপত্তার জন্য একটা সেল করা হয়েছে, কর্নেল এটার দায়িত্বে আছেন। তো উনি এটা সার্বক্ষণিক মনিটরিং করতেছেন এবং আমরা যখন এরকম কেউ কারোর নাম পাই আমরা সাথে সাথে এটা ওনার ওখানে পাঠিয়ে দিই। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। কোনো মালিক পক্ষ তার কাছে কেউ চাঁদা চায় বা সে চাঁদাবাজির শিকার হয়, ওনারা অবশ্যই যদি আমাদের কাছে আইনগত সহায়তা চায় আমরা অবশ্যই ওনাদেরকে সহায়তা করব। নারায়ণগঞ্জের পোশাক কারখানাগুলোতে কাজ করে প্রায় 14 লাখ শ্রমিক। পোশাক খাতে স্বস্তি ফেরাতে দ্রুত পদক্ষেপ নেওয়ার তাগিদ তাদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গত 1 দশকে চট্টগ্রামে জাহাজ ভাঙা কারখানাগুলোতে 142 জন শ্রমিকের মৃত্যু হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে সরকারি এবং আন্তর্জাতিক নানা তৎপরতার পরেও এসব ইয়ার্ডে মৃত্যুর মিছিল থামানো যাচ্ছে না। বিশেষজ্ঞরা বলছেন, শ্রমিকদের মৃত্যু বন্ধে বহুপক্ষীয় গাফিলতি রয়েছে, যদিও সেটা অস্বীকার করছে এই শিল্পের মালিকগণ। বিশ্বের অন্যতম বিপজ্জনক কাজের একটি শিপ ব্রেকিং বা পুরনো জাহাজ ভাঙা। দেশে জাহাজ ভাঙা কারখানাগুলোতে প্রতিনিয়ত আগুন, বিস্ফোরণ কিংবা বড় লোহার পাতের নিচে চাপা পড়ে মারা যান শ্রমিকরা। বেসরকারি সংস্থার গবেষণা বলছে, গত 1 দশক ধরেই মৃত্যুর সংখ্যা উদ্বেগজনক।
বিশেষজ্ঞরা বলছেন দুর্ঘটনা প্রতিরোধে খুব বেশি তৎপরতা নেই কারো। অনেক ক্ষেত্রেই দরিদ্র শ্রমিকদের পরিবারকে বুঝিয়ে ঘটনা ধামাচাপা দেওয়া হয়। ফলে কাগজে কলমে নিরাপত্তার কথা বলা হলেও কমছে না দুর্ঘটনা। দুর্ঘটনা হয়, তদন্ত কমিশন আসে, অনুসন্ধান কমিটি আসে, কিন্তু দেখা যায় যে আমরা সঠিক কারণটা হয়তো উদ্ধার করা যাচ্ছে না। এই সঠিক কারণটা উদ্ধার করা না গেলে আমি কিভাবে ওই প্রবলেমটাকে আমি নিরসন করতে পারবো। সম্প্রতি এসএন কর্পোরেশনের গ্রিন শিপইয়ার্ডে বিস্ফোরণের পর আলোচনায় আসে বিষয়টি। হংকং কনভেনশন অনুযায়ী এই কারখানাটি প্রতি বছরই নিরাপত্তা ও সুরক্ষায় আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার তদারকিতে থাকে। তবে দুর্ঘটনা রোধে শ্রমিকদেরও দায়িত্ব রয়েছে বলছেন মালিকপক্ষ। ওয়ার্কারদের লাইফটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা যদি করতে হয় আমাদের সবার সম্মিলিতভাবে কাজ করতে হবে। এই জন্য ট্রেনিংটা খুব ভাইটাল, এবং এই ট্রেনিংয়ের জন্য মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রিজ এবং নরওয়েজিয়ান এমবিসি যৌথভাবে কাজ করছে। আমাদের শিপ রেসিং বাংলাদেশ ইন এ ভেরি গুড পজিশন ইন কম্পারিজন টু আওয়ার কম্পিটিটর। পাকিস্তান এখনো শুরুই করে নাই, ইন্ডিয়া আমাদের চেয়ে অনেক আগে শুরু করেছে, কিন্তু ফরচুনেটলি আমরা কয়েকটা এই যে ওদের চেয়ে অনেক আগানো। বাংলাদেশে তালিকাভুক্ত শিপ ব্রেকিং ইয়ার্ড আছে 179টি, তবে বর্তমানে চালু আছে 30 থেকে 35টি। এর মধ্যে আন্তর্জাতিক মানের গ্রিন ইয়ার্ডের সংখ্যা মাত্র 5টি। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। এই ছিল বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আমন্ত্রণ পরের আয়োজনে।